ঢাকার প্রশাসনিক ভবনের করিডোরে তখন যেন এক অদৃশ্য উত্তেজনা। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা একটি দরজা আবার খুলতে চলেছে। হাজার হাজার বাংলাদেশি তরুণ যাদের স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে বিদেশে কাজ, পরিবারকে ঘুরে দাঁড় করানো আর নতুন জীবনের আশা, তাদের চোখ এখন একটিমাত্র ঘোষণার দিকে। কয়েক মাস ধরে চলা নীরব কূটনৈতিক যোগাযোগ, বৈঠকের পর বৈঠক, নথির পর নথি আর দুই দেশের প্রশাসনিক আলোচনার পর অবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত সংকেত। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে। দুই প্রান্তের দীর্ঘ দাপ্তরিক টানাপোড়েনের পর অবশেষে কাটল কুয়াশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কুয়ালালামপুর সফরের সূত্র ধরে দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে বর্তমান সরকারের একটি বড় ধরনের অগ্রগতি বা ভিজিবল ড্যামেজ কন্ট্রোল হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্পর্কের চুলচেরা বিশ্লেষণ এবং অতীত রেকর্ড বুক বলছে এই দ্বিপাক্ষিক সমঝোতার আসল চ্যালেঞ্জটি কুয়ালালামপুরে নয়, বরং লুকিয়ে আছে ঢাকার জনশক্তি রপ্তানি খাতের গভীরে। রিক্রুটিং এজেন্সিগুলোর তৈরি করা সেই পুরনো এবং শক্তিশালী সিন্ডিকেটকে যদি এবার কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা না যায়, তবে এই কূটনৈতিক অর্জনও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের খতিয়ান ঘাটলে দেখা যায় বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে শ্রমবাজারের ইস্যুটি দীর্ঘদিন ধরেই সবচেয়ে সংবেদনশীল এবং জটিল একটি অধ্যায়। গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান এবং সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়টি ছিল সবচেয়ে বড় এজেন্ডা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্টভাবেই জানিয়েছেন যে নতুন করে কর্মী নেওয়ার পাশাপাশি এবার বাংলাদেশি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার উপর সর্বোচ্চ জোর দেওয়া হবে। এই আলোচনার পরই আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার দরজা পুনরায় সচল হয়েছে। কিন্তু এই সফলতার আনন্দের মাঝেই যে বড় প্রশ্নটি কাটার মতো বিচ্ছে তা হলো প্রক্রিয়াটির স্বচ্ছতা নিয়ে। অতীতে বারবার দেখা গেছে দুই দেশের শীর্ষ পর্যায়ে চুক্তি বা সমঝোতা স্মারক সই হওয়ার পরপরই সচল হয়ে ওঠে এদেশীয় এবং আন্তর্জাতিক মানব পাচারকারী ও রিক্রুটিং এজেন্সির একটি নির্দিষ্ট সিন্ডিকেট চক্র। তারা কৃত্রিম কোটা তৈরি করে সাধারণ কর্মীদের জিম্মি করে এবং কয়েক লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ফি আদায় করে। এর ফলে একজন সাধারণ কর্মীকে মালয়েশিয়ায় গিয়ে বছরের পর বছর স্রেফ ঋণের টাকা শোধ করতেই পার করে দিতে হয়, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য এক চরম অবমাননাকর পরিস্থিতির জন্ম দেয়। ঠিক এই জায়গাটিতেই সংসদের ভেতরে এক নজিরবিহীন এবং অত্যন্ত সাহসী অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদের অধিবেশনে দাঁড়িয়ে তিনি সরাসরি নাম ধরে ধরে সেই সমস্ত রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করেছেন, যারা দীর্ঘদিন ধরে সাধারণ জনশক্তি রপ্তানি খাতকে নিজেদের ব্যক্তিগত ব্যবসার আখড়া বানিয়ে রেখেছে। জামায়াত আমির সংসদে কেবল ক্ষোভ প্রকাশ করেননি, বরং এই সিন্ডিকেট ভাঙার একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং চাক্ষুষ রোডম্যাপও বাতলে দিয়েছেন। তিনি স্পষ্ট গণনায় দেখিয়েছেন যে সমস্ত অন্যায্য এবং গলাকাটা ফি বন্ধ করে মাত্র 85,000 টাকায় একজন বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় মালয়েশিয়ায় পাঠানো সম্ভব। 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6,07,00,000 টাকা। জামায়াত আমিরের উত্থাপিত এই 85,000 টাকার ফর্মুলা বাস্তবায়ন করা এখন নতুন বাংলাদেশের সরকারের জন্য, বিএনপির সরকারের জন্য, তারেক রহমানের জন্য, প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় পরীক্ষা। যদি সরকার সত্যি রেমিটেন্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে চায়, সরকার যদি রেমিটেন্স প্রবাহ বাড়াতে চায়, রেমিটেন্সের ইনকাম যদি বাড়াতে চায়, তবে সংসদের সেই বক্তব্যকে আমলে নিয়ে অবিলম্বে চিহ্নিত সিন্ডিকেট প্রধানদের বিরুদ্ধে দৃশ্যমান এবং কঠোর আইনি অ্যাকশন নিতে হবে। বেসরকারি এজেন্সির উপর অন্ধ নির্ভরতা কমিয়ে পুরো প্রক্রিয়াটিকে শতভাগ ডিজিটালাইজড এবং সরকারি ব্যবস্থাপনায় G2G নিয়ে আসার জন্য
জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, দেশের অর্থনীতির চাকা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং সরকারের মেগা প্রকল্পগুলোর সিংহভাগই পরিচালিত হয় এই সমস্ত সাধারণ মেহনতি মানুষের পাঠানো রক্ত পানি করা রেমিট্যান্সের উপর। অথচ রফতানি প্রক্রিয়ার গলদের কারণে সবচেয়ে বেশি প্রতারিত এবং শোষিত হন এই রেমিট্যান্স যোদ্ধারাই। অতএব কোনো বেসরকারি চক্র যেন রাষ্ট্রীয় সিদ্ধান্তের উপর ছড়ি ঘোরাতে না পারে, সেই অন্যায্য ফি বন্ধ করার এবং পুরো বাজারকে সিন্ডিকেট মুক্ত রাখার শতভাগ দায় দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে। প্রভাবশালী কিছু রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করে অভিবাসন ব্যয় বহুগুণ বাড়িয়ে দেয়। সরকারি নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা হাতিয়ে নিয়ে সাধারণ কর্মীদের নিঃস্ব করা হয়। অনেক প্রবাসী বেশি বেতনের ভুয়া বা জাল চুক্তিতে বিদেশে যান। আবার অনেকে ফ্রি ভিসার নামে গিয়ে দেখেন সেখানে কোনো নির্দিষ্ট কাজ বা নিয়োগকর্তা নেই, যার ফলে তারা অবৈধ হয়ে পড়েন এবং চরম অনিশ্চয়তায় দিন কাটান। দেশ ছাড়ার সময় কিংবা প্রবাস থেকে ছুটি বা স্থায়ীভাবে ফেরার পর দেশের বিমানবন্দরে প্রবাসী কর্মীরা প্রায়ই কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের অহেতুক জিজ্ঞাসাবাদ, লাগেজ সংক্রান্ত জটিলতা এবং দুর্ব্যবহারের শিকার হন। অনেকে দেশে যাওয়ার পর চুক্তি অনুযায়ী কাজ এবং বেতন দেওয়া হয় না। কাফিলা বা নিয়োগকর্তারা অনেক সময় প্রবাসীদের পাসপোর্ট নিজেদের জিম্মায় রেখে দেয়, যা তাদের স্বাধীনভাবে চলাফেরা বা দেশে ফেরার অধিকার কেড়ে নেয়। অনেক ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের অত্যন্ত নোংরা, গাদাগাদি করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়। সেই সাথে অতিরিক্ত গরমে বা বিপজ্জনক কারখানায় কোনো পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই টানা অতিরিক্ত সময় বা ওভারটাইম কাজ করতে বাধ্য করা হয়। ভাষা না জানা এবং স্থানীয় আইনের জ্ঞান না থাকায় সামান্য কারণে বা নিয়োগকর্তার প্রতারণার শিকার হয়ে অনেক প্রবাসী পুলিশের হাতে গ্রেফতার হন। সম্প্রতি যেটি হয়েছে, কোনো ধরনের আইনি সহায়তা বা দূতাবাসের কার্যকর হস্তক্ষেপ ছাড়াই তাদের অনেক সময় খালি হাতে দেশে পাঠিয়ে দেওয়া হয় বা ডিপোর্ট করা হয়। এখন এই বিষয়গুলো মাথায় নিয়ে সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে প্রবাসীদের কোনো ধরনের হয়রানি না হয় এবং রেমিটেন্স যোদ্ধারা সহজেই বাংলাদেশে তাদের উপার্জিত আয় পাঠাতে পারেন। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়া যদি একটি বড় জয়ের প্রথম ধাপ হয়, তবে সেই বাজারকে স্বচ্ছ রাখা হবে এই নতুন প্রশাসনের টেকসই কূটনীতির চূড়ান্ত লিটমাস টেস্ট। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।